আপনাদের মতো লোকেরা থাকলে এই দেশ বিক্রি করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। আমার সাথে আমার প্রার্থী বিশ্বজিৎ দাস আছে, ও একটু বেরিয়ে যাবে, আমার কাছে পারমিশন নিয়েছে। এখানকার জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি আছে, মমতাবালা ঠাকুর আপনাদের ঘরের মেয়ে, এবং বড় মার বড় বৌমা আমাদের রাজ্যসভার এমপি ডক্টর তাপস মণ্ডল, নিখিলেশ রায়চৌধুরী, নারায়ণ গোস্বামী, ব্রজকিশোর গোস্বামী, রত্না ঘোষ, তারান্নুম সুলতান মীর সহ আমার সহসাথী ইন্দ্রনীল সেন সহ আরো অনেকে। আমি প্রথমেই বলি, কল্যাণী কি ছিল, আজকে কি হয়েছে। অল্প কথায় আমার প্রিয় আদিবাসী শিল্পীরা এবং মতুয়া ভাই বোনেরা, আপনারা জানেন এই কল্যাণী বিধানচন্দ্র রায়ের স্বপ্নের কল্যাণী ছিল, কিন্তু ওই পর্যন্তই। তারপরে কিন্তু নতুন করে কিছু করা হয়নি। আর এখন আমরা কল্যাণীতে নতুন ব্লক করেছি, আমরা ট্রিপল আইটি করেছি, আমরা ফ্লিপকটে বিরাট বাজার করেছি, আমরা এমস হাসপাতাল করেছি। তার জন্য ওরা বলে ওরা করেছে, মিথ্যে কথা। 180 একর জমি বিনা পয়সায় আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি এবং 300 কোটি টাকা আমরা রাজ্য সরকার থেকে খরচ করেছি জল, রাস্তা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য। কল্যাণীতে আপনারা জানেন 4 লেন হাইওয়ে কাপা থেকে যেটা আসে, 6 লেন হাইওয়ে তৈরি হচ্ছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ডক্টর আম্বেদকর, এই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্যাম্পাস চালু করা হয়েছে। কল্যাণীতে আমরা এডুকেশন হাব করেছি। আমরা জলস্বপ্ন প্রকল্পে হরিণঘাটা চাকদা কল্যাণী ব্লকের জন্য 305 কোটি টাকা জলের প্রকল্পও করেছি। এছাড়াও কল্যাণী এবং হরিণঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। কল্যাণীতে আইটি পার্ক করা হয়েছে, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে, হরিণঘাটাতে হাস্কিং মিল ক্লাস্টার করা হয়েছে, নতুন বৈদ্যুতিক সাবস্টেশন হয়েছে, অনেকগুলো রাস্তা হয়েছে। কল্যাণীতে একটা তো বললাম 4 থেকে 6 লেনে উন্নতিকরণ, মুড়াগাছা থেকে কাপা। কল্যাণীতে 1,500 কোটি টাকার বেশি ব্যয়ে 6 লেনের দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বিরোহী মদনপুর কল্যাণী রাস্তার উন্নয়ন 38 কোটি টাকা। হরিণঘাটা গাইঘাটা রাস্তার মান উন্নয়ন 14 কোটি 74 লক্ষ টাকা। এইভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কল্যাণী, হরিণঘাটা, চাকদা, অশোকনগর, হাবড়া থেকে শুরু করে নবদ্বীপ, শান্তিপুর, একদিকে সরপুরিয়া, অন্যদিকে বনগাঁর কাঁচাগোল্লা, সব কিছু নিয়েই কিন্তু আমরা আছি। আমরা বাংলায় ভালো আছি। আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিই, তার কারণ তিনি সমাজকে শিক্ষার আলোকে আলোকিত করেছিলেন। বড় মা যতদিন বেঁচে ছিলেন আমি তার কাছে যেতাম। মনে রাখবেন, বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু ইলেকশনের সময় গলার ওপরে প্রেশার পড়ে, আর আপনারাও অনেকক্ষণ সময় নষ্ট করে আসেন, তাই বেশি সময় আমি নেব না। আপনারা জানেন এই নির্বাচনটা, এটা বাংলা থেকে রাজ্যের নির্বাচন নয়। দিল্লি থেকে রাজ্য কেন্দ্র চালাবে, এটা তার নির্বাচন। কিন্তু আমরা কেন বলছি বদলে দিন, পাল্টে দিন, পরিবর্তন আনুন?
তার কারণ এখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের অত্যাচারে, বিজেপির অত্যাচারে মানুষ আজকে এতটাই অত্যাচারিত, হয় জেলে আর নয় গেলে, মাঝখানে আর কিছু নেই। তপশিলীদের মধ্যে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, বিজেপির রাজ্য, সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে জেনে রাখবেন। আপনাদের মনে আছে কখনো কখনো আমরা পুকুরে স্নান করি, গঙ্গায়ও স্নান করি আমরা। আচ্ছা, রমেন সরকার ওখানে দাঁড়িয়ে আছে, ওনাকে ডেকে নাও। আপনারা জানেন যে আমরা কখনো কখনো গঙ্গায় স্নান করি, নদীতে ডুব দিই, সমুদ্রে ডুব দিই, জলে ডুব দিই। গঙ্গায় জোয়ারে খারাপ জিনিস ভেসে আসে, নোংরা সব ভেসে আসে, আর ভাটায় ওটা আবার টেনে নিয়ে চলে যায়, আবার ক্লিয়ার হয়ে যায়। রাজনীতিটাও জোয়ার ভাটার মতোই। গঙ্গায় একবার নয়, 1000 বার স্নান আমরা করতে পারি, কিন্তু তাতে কি সবাই পবিত্র হয়ে গেল? আপনাদের মনে আছে কোভিড যখন হয়েছিল, কোভিডের সময় উত্তরপ্রদেশে অনেক লোক মারা গিয়েছিল, তাদের একজনকে ক্রিমেশন করা হয়নি, তাদের পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, গঙ্গাটাকে দূষণ করা হয়েছিল। কি করে ধরা পড়ল না, তো মালদায় আমরা অনেকগুলো বডি আটকে গেছিলাম, তারপরে আমরা তুলে আবার ভালো করে সসম্মানে ক্রিমেশন করি। পাটনাতেও অনেক বডি এসে পৌঁছেছিল। কই, আমরা তো এই কাজটা করি না। আমরা প্রত্যেককে সসম্মানে, যারা কোভিডে মারা গেছে, আমার ভাইও মারা গেছে, আমার পরিচিত অনেকে মারা গেছে, আমার সাথে দীর্ঘদিন আমার অফিসে ছিল মানিক মজুমদার, সেও মারা গেছে। প্রত্যেক ঘরে ঘরে অনেকেরই ঘর থেকে কেউ না কেউ হারিয়ে গেছে, কিন্তু আমরা যতটুকু সম্মান দেয় আমরা তাদের দিয়েছি, কিন্তু ভাজপা দিয়েছে, দেয়নি। আজকে নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, আমি নামটা বলছি না, গ্যারেন্টি কি? আগেও গ্যারেন্টি দিয়েছিল 10 বছর আগে, 5 বছর আগে। শুনুন, গ্যারেন্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারেন্টির মূল্য আছে, কিন্তু যদি গ্যারেন্টি দিয়ে কথা না রাখা যায়, শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয়, তবে তাকে আমি গ্যারেন্টি বলে মনে করি না। 10 বছর আগে বলেছিল কি বলেনি, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব, বলেছিল? পেয়েছেন 15 লক্ষ টাকা? তার মানে ওটা ছিল মোদির গ্যারেন্টি, আসলে ওটা 420। মনে রাখবেন, বলেছিলেন 5 বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবেন, মানে 5 দুগুণে 10 কোটি। কাউকে চাকরি দেয়নি, উপরন্তু গভর্নমেন্ট সেক্টরগুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে। আর 2, মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি, ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি 3টে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বাট এরা 3টে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আবার কিরকম কি বলবো, আমি আমাকেই বলছি, নেকা না বোকা না ধোকা, কোনটা? আবার বলছে আমরা যেমন বললাম প্রথম দিন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি, তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে। দেশের প্রধানমন্ত্রীও একটু নেকা, একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন, কি বললেন? নেই নেই, এ তো ঠিক নেই, হ্যাঁ হাম লোক ভি লড়েঙ্গে। যেদিন কোর্টে কেস হলো, আমি লয়ারদের জিজ্ঞেস করলাম, এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বলল, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বলল?
বলে কোথায় বললো? ওরা তো বলল যে ঠিক আছে, এটা চাকরি খেয়ে নিতে হবে, চাকরি দেওয়ার কথা বলেনি। আর সিপিএম এর প্রকাশ বাবু কি বললেন? তিনি বিখ্যাত লয়ার, যখন নিজে তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। ছেড়ে দিয়েছিলাম, বদল নয় বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। তিনি বলছেন যখন কোর্ট বলছে অল স্টে, মানে স্টে করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো, তিনি তখন আবার একবারই জিজ্ঞেস করছেন, আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার, তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে। কত গায়ে জ্বালা বলুন তো, সিপিএম এর কত গায়ে জ্বালা। বিজেপি সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ এখন। সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজী ওরা কারসাজিগুলো জানে। ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর গ্যারেন্টি বাবু বললেন কি संदेशखाली में पूरा देश में संदेश हो गया, पूरा देश में खबर रह गया कि संदेशखाली में क्या हो रहा है। আমি বললাম ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। বাংলায় সন্দেশকে বলে মিষ্টি, আর হিন্দিতে সন্দেশকে বলে সংবাদ। সব টিভিকে বলে দিয়েছিল সব সন্দেশখালী দেখাও, এক সাইড ওয়ান সাইডেড দেখায়গা। আর যখন রিপোর্টটা আসল বেরিয়ে গেল তখন আবার টিভিগুলোকে বলছে मत दिखाओ, दिखाना मत, दिखाओ मत, ये दिखाने से हमारा पूरा कारसाजी सब निकल जाएगा। মোদি বাবুর গ্যারেন্টি, তার আগে আমি আমাদের চারটে কথা বলে নিই, বেশি বলবো না। আমরা বলেছিলাম 21-এর ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেব, দিয়েছি, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিচ্ছি কি দিচ্ছি না? কৃষকরা 10,000 টাকা পাবেন ভাতা, পাচ্ছেন কি পাচ্ছেন না? যেটা বছরে। স্মার্ট কার্ড 10 লক্ষ টাকা দেব বলেছিলাম, দিচ্ছি কি দিচ্ছি না? এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প, কত পরিকল্পনা, কত বিধবা ভাতা, কত ওল্ড এজ পেনশন, কত সবুজশ্রী, বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সবকিছুই আছে। তাহলে আমরা যেটা বলেছি সেটা আমরা করেছি, মানে বলেছি 100 ভাগ আর করেছি 150 ভাগ, আরো 50 ভাগ বেশি করেছি। কিন্তু গ্যারেন্টি বাবু, আপনাদের যদি দু একটা কথা বলি, আপনারা ভোট চাইছেন কেন? বলছেন 15 লাখ টাকা দেगा, नहीं दिया, অর্থাৎ গ্যারেন্টি মিন্স 420 দেয়নি। 2, বলছে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি, একেবারে মিথ্যে কথা। সব চালের টাকা আমরা দিচ্ছি। টিভি খুললেই ওনার ছবি, ইউটিউবে ছবি, কাগজে ছবি, ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি, আতঙ্ক হয়ে গেছে, ছবি আতঙ্ক।
বলছে? আবার আমার নামে একটা নাম বলছে। আমার নামটা কেন পছন্দ জানি না, সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায়। বলছে মা চলো, মেয়েকে ডেকে মা বলছে চলো চলো ভোট দেব বিজেপিকে, ওরা আমাদের জল দিয়েছে, এক ফোঁটাও দেয়নি, মিথ্যে কথা বলেছে। জলের টাকা আমরা দিয়েছি, 70% টাকা, জায়গা জমি পাইপলাইন সব আমরা দিয়েছি। আর তোমার চোরের টাকা, দেশের টাকা লুটেছো, 100 দিনের লোকেদের কাজের টাকা দাওনি, পকেটে ভরেছো, বাইরে ডিফেন্সের সব ডিল করেছো, সেই টাকাগুলো গেল কোথায়? সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছ লক্ষ কোটি টাকা দিয়ে। পিএম কেয়ারের টাকার হিসেব কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি লোকের টাকা নিয়েছে। আমাদের সিএসআর ফান্ডও চিফ মিনিস্টারদের বন্ধ, গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে। কোথায় গেল সে টাকা? প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রভিডেন্ট ফান্ড সরি পেনশন না, দেয় না। একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের, আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না। এই কথাগুলো সবসময় বলা হয় না, তাই একতরফা মিথ্যে কথা চলছে। এবার কি বলল মোদি? গ্যারেন্টি বাবু কি বললেন? ঘর ঘর মে বিনা পয়সা মে বিদ্যুৎ দেগা। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? ভাইয়েরা পাচ্ছেন? শ্রমিক মজদুর পাচ্ছেন? রিক্সাওয়ালা পাচ্ছেন? টোটোওয়ালা পাচ্ছেন? কৃষক শ্রমিক পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবে? 420 নো গ্যারেন্টি। এবার আপনারা বলুন, বলছে বিনা পয়সা মে হাম গ্যাস দে রা হ্যায়। দিচ্ছে বিনা পয়সায় গ্যাস। গ্যাস কত দিয়ে কিনতে হয় এখন? 1000 টাকার উপর দিয়ে কিনতে হয়। এ তো দেখছি গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন। গ্যারেন্টি 420। খবরদার ছোবেন না, চুলেই 440 ভোল্ট। ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে, কারণ মতুয়া ভোটগুলো চাই। ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে। ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। এর মানেটা তো আপনারা অনেকে জানেন না। এসসি এসটি সব তুলে দেবে, ট্রাইবেলদের সব তুলে দেবে, সংখ্যালঘুদের তুলে দেবে, হিন্দুদেরও তুলে দেবে। মনে রাখবেন, আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট। এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে। কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে। সুতরাং মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি। এবার জিজ্ঞেস করতেই পারেন আমায়, দেশে কি চলছে? আজকেও বিএসএফ একজনকে গুলি করেছে রায়গঞ্জের বর্ডারে, আর গুলি করেই বলবে ওর হাতে বোমা ছিল, নয় কিছু ইল্লিগাল কিছু নিয়ে আসছিল, মানে নিজে একটা হাতে ঢুকিয়ে দেবে। আজকেও গুলি চালিয়েছে। কালকে আমি শুনেছি রানাঘাটে দত্তফুলিয়া বর্ডার এরিয়া বিজেপির টোটোগুলো, টোটোর মধ্যে বিজেপির ভ্যান পতাকা লাগিয়ে বিএসএফ এর লোকেরা তাদের নিয়ে যাচ্ছিল ভোটার কেন্দ্রে।
আমি টোটো ভাইদের অনুরোধ করব, চিরকাল বিজেপি থাকবে না, আর আপনাকে করে খাওয়াবেও না। আপনার যা প্রাপ্য আপনি নিজের জন্য অর্জন করুন, বিজেপির ফাঁদা পাতে পা দেবেন না। কারণ যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে পুলিশ তো কেস করবেই। এটা টু ভায়োলেট দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। মৌয়ার ওখানে কি রাগ মৌয়ার ওপরে, কৃষ্ণনগরে, তাকে নাকি হারাতেই হবে। প্রথমেই ইভিএম বক্স খুলেছে, তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে, তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে, এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। মানুষ ভোট দেবেন, তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয়। এবার বলি কি হচ্ছে। দেখুন, আগের বেলা আমরা জানতাম মোদি আসছে, তার আগের বেলা একটা আজ করেছিলাম মোদিবাবু আসছেন। আমরা অটল বিহারী বাজপেয়ীজি তাকে শ্রদ্ধা করতাম। 2004 সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং, আমরা ভেবেছিলাম অটলজি আবার ক্ষমতায় আসবেন, কিন্তু আসেনি। আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়েছিল মনমোহন সিং, সবাইকে মিলিয়ে মিশিয়ে। এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি না, তো এবার হাওয়া বদল হচ্ছে। আপনারা জানেন তো, খুব গরম পড়লে কষ্ট হয়, তারপরে মানুষ একটু বৃষ্টি চান, বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে, ভালো করে জেনে রাখুন। কেউ ভয়ে বলতে পারছে, কেউ পারছে না। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, 4th পেজ হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। অর্থাৎ বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। এতনা ঝুঠা বলা, এত মিথ্যে কথা বলেছ, এত ঝুমলা বলেছ, এত ভাওতা দিয়েছ, এত মিথ্যে কথা বলেছ, আবার টুপি লাগিয়ে বলছে বাঙালিরা চায় মোদি আসুক। বাঙালিরা কেউ চায় না, তুমি তো কলঙ্ক। সারা দেশে দেশের ইচ্ছে মতো লোক তার খাবার খায়, আমাদের কোনো আপত্তি নেই, যে যে খাবার ভালোবাসে খেতে পারে। 80% লোক ননভেজও খায়, বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি খাবে? ব্যাঙের ছাতা? ব্যাঙের ছাতার দাম কত জোগাড় করে দিতে পারবে? ব্যাঙের ছাতা তো তোমরাও খাও, তাই তো, তা আবার ভেজের মধ্যে পড়ে। তো আমরা যদি সবকিছু খেতে পারি, তোমরা কেন আমাদের খাবারে হাত দেবে? আমি শুনলাম সংখ্যালঘুরা ভোট দিতে গেছে উত্তরপ্রদেশে, এমনকি মেয়েদের বোরখা খুলে দেখা হচ্ছে সত্যি সত্যি সে মেয়ে কিনা। অত্যাচার করা হচ্ছে, এসব মানব না। তাই সিদ্ধান্ত নিতে হবে। এনআরসি চান, যদি না চান তাহলে নো মোদি, নো বিজেপি। এনআরসি চাই না,
বিজেপিকে চাই না, সিপিএম কেও চাই না, এখানে কংগ্রেসকে চাই না, অল ইন্ডিয়া লেভেলে করব। ভোট ভাগাভাগি দয়া করে করবেন না। ভোট ভাগাভাগি করলে কতগুলো সিট বিজেপি বেশি পেয়ে যাবে, সেই সুযোগটা ওদের দেবেন না। যত কমাতে পারে তত ভালো। এনআরসি দেব না করতে, এনআরসি হচ্ছে না, বিজেপি ভোট পাচ্ছে না। কে আমরা করছি না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। তারাও নাগরিক, মতুয়ারা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়, নমশূদ্ররা নাগরিক নয়, বৈষ্ণবরা নাগরিক নয়, হিন্দুরা নাগরিক নয়, মুসলিমরা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়, আদিবাসীরা নাগরিক নয়, পাঞ্জাবিরা নাগরিক নয়, আমরা সবাই নাগরিক। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, একটা মতুয়ার গায়ে হাত আমি দিতে দেবো না, এটা মাথায় রেখে দিন যারা আপনাদের চমকাচ্ছে। আর যদি সত্যি ওতে আপনি নাগরিকত্ব পান, তাহলে আপনার যিনি লোকসভার প্রার্থী মন্ত্রী, 5 বছরে যিনি যার টিকিট পাওয়া যায়নি, আবার নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে, টাকাও তুলেছে কোথাও কোথাও, আমি শুনেছি। তাকে বলুন তুমি আগে অ্যাপ্লাই করো। তুমি কেন করো নাই ভাই? করলেই তুমি বিদেশি। তাই আমরা বিদেশি হতে চাই না, আমরা স্বদেশি হতে চাই, আমরা স্বদেশেই থাকবো। সুতরাং কে হবে না, এনআরসি হবে না, ইউনিফর্ম সিভিল কোড বাংলায় করতে দেব না। এবং আপনারা যদি চান নিজের ধর্ম, নিজের বর্ণ, নিজের অস্তিত্ব রক্ষা করতে, তাহলে মনে রাখবেন মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক সবার ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক। আর সব মানুষ বলছে अली गली में शोर है, বিজেপি বড় চোর হ্যায়। নাটক করে এমন দেখায় বলে আমাদের থেকে সাদা কেউ নেই। আরে দাঙ্গা দিয়ে শুরু করেছিলে, দুটো হাতে দাঙ্গার রক্ত, কোটি কোটি টাকা, দেশের টাকার কোনো হিসেব নেই। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা, তার হাজবেন্ড বলে যাচ্ছে এই দেশের কোনো ভবিষ্যৎ নেই, মোদি আসলে দেশ শেষ। বিজেপির লোকেরাই বলছে। তাহলে কি মোদিকে ভোট দেবেন? বিজেপিকে ভোট দেবেন? চক্রান্তকারীদের ভোট দেবেন? এনআরসিকারীদের ভোট দেবেন? ক্যাদের ভোট দেবেন? ইউনিফর্ম সিভিল কোডদের ভোট দেবেন? মিথ্যে কথা বলে যারা তাদের ভোট দেবেন? চক্রান্ত করে যারা তাদের ভোট দেবেন? তাহলে বলুন খেলা হবে? মা বোনেরা খেলা হবে? মা বোনেদের বলে রাখি, কদিন আগে বিজেপির কোনো একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেব। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা নয়। লক্ষ্মীর ভান্ডার চলবে শুধু নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন ততদিন পাবেন। 80 হোক, 85 হোক, 90 হোক, যতদিন বেঁচে থাকবেন। এত বড় সাহস! বিনা পয়সায় রেশন দেবো আমরা, জল দেবো আমরা, সব সুবিধা দেবো আমরা, সাইকেল দেবো আমরা, স্মার্টফোন দেবো আমরা, কন্যাশ্রী দেবো আমরা, শিক্ষাশ্রী দেবো আমরা, ঐক্যশ্রী দেবো আমরা। জিজ্ঞেস করুন ঠাকুরনগর উন্নয়ন কে করেছে? কলেজ কে তৈরি করে দিয়েছে? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কে তৈরি করে দিয়েছে? ফুলমন্ডি কে তৈরি করে দিয়েছে? রেলের লাইনটা, ওই রাস্তাটা কে করে দিয়েছে? সব আমি করে দিয়েছি, এটা মাথায় রাখবেন। আমি মানে আমরা, আপনারা সবাই। আর ইলেকশনের সময় জিজ্ঞেস করুন 5 বছর তো মিনিস্টার ছিলে, কি করেছো? বড়মার ঘরটা তালাও দিয়ে দিয়েছো,
বড়মার ঘরটা তালা দিয়েছ কেন? বড়মার ঘরটা মানুষ যায় দেখতে, উনি ওই খাটটায় শুয়ে থাকতেন, ছোট্ট একটা ঘর, আমার অনেকবার সবার সুবিধে হয়েছে বলে আমি দেখেছি। বড়মার ঘরটা তালা দিয়েছ কেন? ওটাও বিক্রি করবে নাকি? ওটাও বিক্রি করে খাবে নাকি? এত সস্তা? মনে রাখবে, কোন কোন পরিবারে কেউ কেউ জন্মায়, কিন্তু তাই বলে নয় মানুষের থেকে বড় পরিবার সে। আমি মনে করি আমার পরিবার মানুষের পরিবার। আমি অনেকের সাথে কথা বলি না এই কারণে, কারণ আমি যখন দেখি কেউ অন্যায় করেছে আমি সম্পর্ক রাখি না। সবচেয়ে বড় পরিবার মানুষের পরিবার, জনতার পরিবার, জনগণের পরিবার। তাদের জন্যই তো লড়াই করতে করতে সারা জীবন চলে গেল। যতদিন থাকবো আপনাদের জন্যই লড়ে যাব। তাহলে খেলা হবে, হাতা করার খেলনা হবে, খুন্তি ঝান্ডার খেলনা হবে, লাড্ডু খেলা হবে, খোখো খেলা হবে, ফুটবল হবে, ক্রিকেট হবে, কাবাডি হবে, সুইমিং হবে, মারতে আসলে আত্মরক্ষা করা হবে। ওটা লড়াই করার জন্য নয়, শান্তি রক্ষা করার জন্য শান্তি রক্ষা হবে। তাহলে মা ভাই বোনেরা, আমি আপনাদের বলবো, ওয়েদারের অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন, আমাকে এখন শ্রীরামপুর যেতে হবে। আমি সবাইকে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জহর, জয় মতুয়া, জয় সমস্ত মানুষ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। এবং শেষে বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পারবে না। মাঠে যে সংখ্যক লোক রয়েছে, যারা আমার সভা গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে দেখছেন, শুনছেন, আমি সকলকে বলবো যে আগামী 25 তারিখ যে নির্বাচন, শুধুমাত্র শান্তিরাম মাহাতোকে বা তৃণমূলের প্রার্থীকে জেতানোর নির্বাচন এটা নয়। এই নির্বাচন বিজেপির বহিরাগতদের, বিশ্বাসঘাতকদের, বাংলা বিরোধীদের, পুরুলিয়া বিরোধীদের, আদিবাসী বিরোধী, কুর্মী বিরোধীদের যোগ্য জবাব দেওয়ার নির্বাচন। এই নির্বাচনে খালি জোড়া ফুল ফুটিয়ে মামাটি মানুষের সরকারের উন্নয়নের অশ্বমেধের ঘোড়াকে বাংলার মাটিতে এবং পুরুলিয়ার লাল মাটিতে অব্যাহত রাখার নির্বাচন নয়। এই নির্বাচন যারা 5 বছর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরুলিয়া জেলার মানুষকে মিথ্যে ভাওতা, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরুলিয়ার মায়েদের, দিদিদের, বোনেদের, গরিব খেটে খাওয়া মানুষ, কুর্মী আদিবাসী ভাইদের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদের যোগ্য জবাব দেওয়ার নির্বাচন। এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন। 2019 সালের আগে প্রধানমন্ত্রী এই পুরুলিয়ায় সভা করতে এসে বলেছিল যে আমরা কুর্মী ভাইদের যে জাতিসত্তা আন্দোলন, তাকে অগ্রাধিকার দিয়ে দেখে তারা যাতে তপশিলি উপজাতি তালিকাভুক্ত স্বীকৃতি পায়, আমার সরকার তা ব্যবস্থা করবে। 5 বছর হয়ে গেছে, 5 বছর পুরুলিয়ার মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু আজ 5 বছর পরে প্রধানমন্ত্রী ছেড়ে দিন, আপনাদের এখানে যিনি সাংসদ হয়ে জিতেছিলেন 2,03,000 ভোটে, সেই জ্যোতির্ময় মাহাতো, আমি কুর্মীদের জাতিসত্তা আন্দোলনের কথা ছেড়ে দিলাম। যদি আমাকে দেখাতে পারেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝালদা,
বাগমুন্ডি, মানবাজার, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, কাশীপুর, পাড়া, রঘুনাথপুরে একটা উন্নয়নমূলক বৈঠক গত 5 বছরে কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি এসে করেছে? আমি তৃণমূলের হয়ে পুরুলিয়ার মাটিতে কোনোদিন ভোট চাইতে আসব না। আমি এত বড় কথা আপনাদের বলছি, 5 বছরে একটা বুথে কোভিডের সময় পলাতক সাংসদ গিয়ে 12 মাসের মধ্যে 10 মাস পড়ে থাকে রাঁচিতে, তিনি এখন এসে ভোটের ভিক্ষা চাইছেন মানুষের কাছে। যদি জ্যোতির্ময় মাহাতো আপনাদের কাছে ভোট চাইতে যান, দুটো কথা জিজ্ঞেস করবেন। আপনারা দেখেছেন মায়েরা, দিদিরা, শুনুন, এই বিজেপি যেভাবে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে, মায়েদের, দিদিদের, বৌদিদের লক্ষ্মীর ভান্ডারের টাকা এরা বন্ধ করতে চাইছে। এ কথা আমি বলছি না, বিজেপির নেত্রী কুচবিহার জেলার সহ সভাপতি দীপা চক্রবর্তী, তিনি প্রকাশ্যে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে 3 মাসের মধ্যে বিজেপি যদি ভালো ফল করে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি অডিও ক্লিপ নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনারা শুনুন, আমি আপনাদের শোনাচ্ছি। যারা মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা উপস্থিত রয়েছেন, এই ক্লিপটা খালি শুনুন। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আর বেশি দিন চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। সবাই শুনেছেন? এই কণ্ঠস্বরটা কি আমার? আরেকবার শুনুন। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আর বেশি দিন চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। উনি বলছেন এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল। হাসি খুশি মুখ হঠাৎ করে এত হতাশাগ্রস্ত, ছোট ছোট, বিষণ্ণ হয়ে গেল কেন? এত চিন্তা কেন? কি বলেছে অডিও ক্লিপে? এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি জিতলে। আরে বিজেপি জিতলে বন্ধ হবে, জিতবে তো তৃণমূল, জিতবে তো তৃণমূল। আর আপনারা যারা চিন্তা করছেন যে অতীতে অভিজ্ঞতা যা হয়েছে, বিজেপি জিতেছে 100 দিনের টাকা বন্ধ হয়েছে, বিজেপি জিতেছে আবাসের টাকা বন্ধ হয়েছে, এবার বোধহয় সত্যি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এই পুরুলিয়ায় গত 2021 সালের নির্বাচনে বিধানসভায় আমরা 2টো আসনে জিতেছিলাম, একটা হচ্ছে এই বাগমুন্ডি আর একটা হচ্ছে মানবাজার, আর বান্দোয়ানে জিতেছিলাম 3টে, আর 6টা আসনে হেরেছিলাম। কটা আসনে? আপনি আমাকে দেখাতে পারবেন? জয়পুরে, বলরামপুরে, রঘুনাথপুরে, পাড়াতে, কাশীপুরে, পুরুলিয়া বিধানসভাতে একটা মা বা একটা বোন যে বলবে যে আমি বিজেপিকে ভোট দিয়েছি বা তৃণমূলকে ভোট দিইনি বলে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি? কেউ দেখাতে পারবে? আর অন্যদিকে দেখুন, এই জ্যোতির্ময় সিং মাহাতো আপনাদের ভোটে নির্বাচিত, তারপর গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, তার কারণ বাংলায় এরা জিততে পারেনি। এটাই হচ্ছে পার্থক্য। মায়েরা ভাবছেন সত্যি বোধহয় বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন এই তৃণমূলের প্রতিনিধি পুরুলিয়া জেলায় থাকবে এবং তৃণমূলের শান্তিরাম মাহাতো, রাজীব লোচন সরেন, সন্ধ্যারানী টুডু, সুশান্ত মাহাতোদের মতো প্রতিনিধিরা থাকবে, সুজয় বন্দ্যোপাধ্যায়ের মতো, সৌমেন বলথেরিয়ার মতো জনপ্রতিনিধিরা থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডার বুক দিয়ে আমরা আগলে রাখবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, এটা আমাদের গ্যারেন্টি।
বিজেপি নিজের সংকল্পপত্রে বলছে অভিন্ন দেওয়ানি বিধি আমরা নিয়ে আসবো, ইউনিফর্ম সিভিল কোড। আপনারা জানেন অভিন্ন দেওয়ানি বিধি কি? অভিন্ন দেওয়ানি বিধি যদি কার্যকরী হয়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদিবাসী, কুড়মি, ভূমিজ, তপশিলি জাতি, উপজাতি তালিকাভুক্ত ভাইয়েরা, মায়েরা, দিদিরা। আমাদের সংস্কৃতি, আচার আচরণ, আমরা যেভাবে আমাদের ধর্মকে পালন করতে চাই, আমাদের সংস্কৃতি আমরা মেনে আর চলতে পারবো না। সারা ভারতবর্ষে সবার জন্য এক ধরনের আচরণ, এক ধরনের ব্যবহার, এক ধরনের পুজো করার নিয়ম সব একভাবে তৈরি করবে এই মোদী সরকার। আমাদের নিজস্ব কারোর কোনো অধিকার থাকবে না। আদিবাসীদের বন, জমি, জঙ্গলের প্রতি যে অধিকার সব চলে যাবে যদি ইউনিফর্ম সিভিল কোড আসে। এই ইউনিফর্ম সিভিল কোড, যাকে বাংলায় বলা হয় অভিন্ন দেওয়ানি বিধি, বিজেপি নিজের সংকল্প পত্রে এনেছে। এখানে ক্যামেরা রয়েছে, আমি ক্যামেরার সামনে বলছি, জ্যোতির্ময় মাহাতো যদি আসে, ভোট চাইতে তাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন। এক, আপনার দলের নেত্রী বলেছে বাংলায় আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, প্রায় 1 মাস হয়ে গেছে, আপনার দল কোনো ব্যবস্থা নেয়নি কেন? আর 2 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করবেন যে আপনি অভিন্ন দেওয়ানি বিধি সমর্থন করেন, হ্যাঁ কি না। যদি বলে না আমি অভিন্ন দেওয়ানি বিধি সমর্থন করি না, তাহলে বলবেন যে জনসমক্ষে সাংবাদিকদের ডেকে আপনি বিবৃতি দিন, আমি তৃণমূলের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে ভোট চাইতে যাব না, আমি কথা দিচ্ছি। এই দুটো প্রশ্ন খালি করবেন, এক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর এক হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। আপনি দেখুন কিভাবে আদিবাসীদের বঞ্চিত করেছে, কিভাবে ভূমিজ সম্প্রদায়ের মানুষদের বঞ্চিত করেছে। এরা যখনই জিতেছে 2014 থেকে 2019 পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রতিনিধি জিতেছিল ডক্টর মৃগাঙ্ক মাহাতো। আপনার 100 দিনের টাকা বিজেপি সরকার বন্ধ করতে পারেনি। যেই 2019-এ জ্যোতির্ময় মাহাতো জিতেছে, সব গরিব মানুষের টাকা বন্ধ। বাংলা জুড়ে 59 লক্ষ 100 দিনের মানুষের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। নবজোয়ারের সময় আমি যখন পুরুলিয়ায় এসেছিলাম, পুরুলিয়া শহর থেকে, পুরুলিয়া 1 নম্বর ব্লক থেকে, ওদিকে হুড়া, কাশীপুর থেকে, রঘুনাথপুর পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন আমি গেছি, আমাকে পুরুলিয়ার মায়েরা, দিদিরা, ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে বলেছে ভাই, কেউ বলেছে বাবা, কেউ বলেছে লক্ষ্মী ভাইটি আমার, 100 দিনের কাজের টাকা পাচ্ছি না গো। কেউ 40 দিন কাজ করেছে, কেউ 50 দিন কাজ করেছে, কেউ 60 দিন কাজ করেছে, টাকা বন্ধ। আমি জিজ্ঞেস করলাম তাকে যে 2019-এ লোকসভায় কাকে ভোট দিয়েছিলেন? বললো ভুল হয়ে গেছে, বিজেপিকে ভোট দিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের দাবি জাতিসত্তা আন্দোলনকে সত্যি বোধহয় এরা স্বীকৃতি দিয়ে, কথা দিয়ে প্রধানমন্ত্রী কথা রাখবে। আরেকজন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম কেন ভোট দিয়েছিলেন? বলেছিল রাম মন্দিরের নামে ভোট দিয়েছিলাম, আমি 4 বছর ধরে অ্যাপ্লাই করেছি, আবাসের টাকা পাচ্ছি না। আমি বললাম ঠিক করেছে। আপনারা বোঝেন না যে মানুষের একটা গণতন্ত্রতে ক্ষমতা কি। আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করেননি, তাই আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত। আপনি রাম মন্দিরকে সামনে রেখে লড়াই করেছিলেন আর বিজেপিকে ভোট দিয়েছিলেন। আজ দেশে 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির টাকা এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার বন্ধ করে রেখেছে। আপনি আপনার 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দেননি, তাই বাংলার টাকা তুলে নিয়ে গিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর 20,000 কোটি টাকা খরচা করে বাসভবন তৈরি হচ্ছে, আর পুরুলিয়ার মানুষের আবাসের টাকা বন্ধ। তার কারণ আপনি ধর্মের নামে ভোট দিয়েছিলেন, কর্মের নামে ভোট দেননি। আজকে বুঝতে পারছেন যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আপনি বলুন না 5 বছরে তথ্য পরিসংখ্যান নিয়ে আসুক, পুরুলিয়ায় কবে ভোট? 25 তারিখ, আজ কত তারিখ? 14 তারিখ, এখনো 10 দিন আছে।
10 দিনের মধ্যে জ্যোতির্ময় সিং মাহাতোকে বলবো একটা মঞ্চ তৈরি করো। বাঘমুন্ডিতে তো তোমার বাড়ি, বাঘমুন্ডি বিধানসভাতেই তৈরি করো। একদিকে তুমি থাকবে আর একদিকে আমি থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা আমাদের দল পুরুলিয়ায় প্রত্যাশিত আশানুরূপ ফল করেনি, আর তোমাদের দলের নেতাদের কথায় পুরুলিয়ার মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে। লোকসভাতেও তোমরা জিতেছ, বিধানসভাতেও তোমাদের প্রতিনিধির সংখ্যা এই জেলা থেকে বেশি। একটা জায়গা তুমি ঠিক করো, একদিকে তুমি থাকবে আর একদিকে আমি থাকবো। তুমি 10 বছর তোমার মোদী সরকার পুরুলিয়ার মানুষের জন্য কি করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আর 13 বছরে আমাদের মামাটি মানুষ সরকার পুরুলিয়ার মানুষের জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো। লেজে গোবরে করে যদি মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। বলুন ক্ষমতা আছে এদের? এরা পারবে না। বলছে আবাসের জন্য তৃণমূলকে কোটি কোটি টাকা আমাদের সরকার দিয়েছে। আমি প্রধানমন্ত্রীর পদের প্রতি মর্যাদা সম্মান জানিয়ে বলেছিলাম যে আপনি বাংলায় যবে সভা করতে আসবেন শ্বেতপত্রটা নিয়ে আসবেন, যে 2021 সালে আপনি হারার পর আর 2017-18 থেকে আবাসের যে তালিকা তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা যদি প্রমাণ করতে পারে যে 10 পয়সা দিয়ে বাংলার সরকারকে গরিব মানুষের আবাসের টাকার জন্য কেন্দ্র সরকার 10 পয়সা পাঠিয়েছে, 10 পয়সা, আমি 1000 কোটি বলছি না, 2021-এর পর আর 17-18-র আবাসের তালিকায় যদি 10 পয়সা বরাদ্দ পাঠিয়েছে শ্বেতপত্র প্রকাশ করে বিজেপির কোনো নেতা দেখাতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমি কথা দিয়েছিলাম, আজকে 3 মাস হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এদের পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। 4 দিন আগে পর্যন্ত এরা চেঁচাতো সন্দেশখালি সন্দেশখালি সন্দেশখালি, দেখেছেন তো? সন্দেশখালি স্টিং ভিডিও দেখেছেন? জনসমক্ষে এসছে। আপনি ভাবুন, মায়েরা দেখেছেন? দেখেছেন? সবাই দেখেছেন না দেখেননি? অনেকে দেখেছেন, অনেকে জানেন না। এরা সন্দেশখালি 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 নিয়ে গলা ফাটিয়ে বেড়াতো। 4 দিন 5 দিন আগে একটা ভিডিও জনসমক্ষে এসছে, সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি, তৃণমূলের কোনো নেতা নয়, বিজেপির মণ্ডলের সভাপতি, যার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, সে ভিডিওতে বলছে সন্দেশখালি সাজানো ঘটনা, কোনো ধর্ষণ হয়নি, আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে বাধ্য করেছি যাতে ভুয়ো রেপ কমপ্লেন করে ভুয়ো শ্লীলতাহানির অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢোকানো যায়। আপনি ভাবুন, একটা দল এতটা ছোট, এতটা নিকৃষ্ট, এতটা নিম্নমানের হতে পারে, এতটা নিচে নামতে পারে 5, 7, 10টা ভোটের জন্য, আর নির্বাচনের 1 মাস আগে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের মান সম্মান দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে। মহিলাদের সম্ভ্রম, সম্মান, মর্যাদা 2000 টাকায় ভারতবর্ষের বুকে দিল্লির তল্পি বাহকদের কাছে লুণ্ঠিত করেছে এই জ্যোতির্ময় সিং মাহাতোর দল। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি বলছে গঙ্গাধর কয়াল। আপনারা দেখেছেন সে ভিডিও? দেখেছেন? এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা চোখে দেখুন, 2019-এ বিজেপি জিতেছে, আপনার 100 দিনের টাকা বন্ধ। 2019-এ বিজেপি জিতেছে, আপনার আবাসের টাকা বন্ধ। 2019-এ বিজেপি জিতেছে, আপনার পাড়ার গ্রামের এলাকার রাস্তার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। 2019-এ বিজেপি জিতেছে, মিড ডে মিলের টাকা বন্ধ। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,64,000 কোটি টাকা। আমি আপনাকে বলছি, আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের মুখ চোখ দেখলে স্বতঃস্ফূর্ততা, ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা দেখলে বুঝতে পারি যে নির্বাচনে ফল কোন দিকে যাবে, কি হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার কথা মিলিয়ে নেবেন। 25 তারিখ ভোট আপনাদের। 25 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন,
কেন্দ্রের মোদী সরকারের মেয়াদ তখন শুধু 10 দিনের। 4 তারিখ ভোট বাক্স খুলবে, চিচিং ফাঁক, এদের খেলা শেষ। দিল্লির বুকে, ভারতবর্ষের মাটিতে আগামী দিন গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এবং মানুষের পক্ষে কাজ করার এক সরকার তৈরি হবে। এবং পুরুলিয়ার মানুষ যাতে সেই সরকারের চালকের আসনে বসতে পারে, সেটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আগামী দিন 25 তারিখ মাথা উঁচু করে 4 নম্বর বোতাম টিপে তৃণমূলের শান্তিরাম মাহাতোকে ভোট দিয়ে। আপনি দেখুন বিজেপির নেতারা সভা করছে, সমিতি করছে। একটা সভায় আপনি আমাকে দেখান যে 10 বছরে পুরুলিয়ার জন্য বিজেপির কি করেছে তার পরিসংখ্যান দিয়েছে, বা আগামী 5 বছরে জিতলে কি করব তার পরিসংখ্যান দিয়েছে। দেখাতে পারবেন না। প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছে দিন আসবে। মায়েরা, বৌদিরা যারা আজকে এসছেন, ঘর সংসার চালান আপনারা, 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই গ্যাসের সিলিন্ডার 1100 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে সেই পেট্রোলের দাম 100 টাকা। চা পাতা কিনতে যেতেন বাজারে, চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। একটা বাজারে ডিম কিনতে যেতেন 2014 সালে, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। সরষের তেল 50 টাকা লিটার ছিল, আজকে 160 টাকা 70 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি 2014 সালে, আজকে রসুনের দাম কত? 430 টাকা কেজি। মোদিজির আচ্ছে দিন। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে 55 টাকা 58 টাকা, কোথাও 60 টাকা লিটার। পাতি লেবু 180 টাকা কেজি। মুগ মসুরের ডাল ছিল 55 টাকা 60 টাকা, আজকে 150 টাকা 55 টাকা 60 টাকা কেজি। 3 গুণ 4 গুণ দাম বেড়েছে। জীবনদায়ী ওষুধ, যে ওষুধটা বাজারে 70 টাকা 75 টাকায় পাওয়া যেত, তার আজকের দাম 550 টাকা। যে ওষুধের দাম ছিল 200 টাকা, আজকে দাম 1600 টাকা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1200 টাকা দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী, জনবিরোধী বিজেপি সরকার রান্নার গ্যাসটা 1200 টাকায় দিয়ে সেই 1200 টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে বিজেপি সরকার। আপনি অস্বীকার করতে পারবেন? মায়েরা যারা আছেন, আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, হ্যাঁ কি না বলুন? হাত তুলে, হাত তুলে বলুন। যারা 500 টাকা করে পেতেন তারা এখন 1000 টাকা পাচ্ছেন মাসে, আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাচ্ছেন। পরিবারে যদি 4 জন থাকে, মানে একজন বছরে 12,000 টাকা পাচ্ছেন। 4 জন থাকলে 48,000 টাকা। আপনারা জানেন এই পুরুলিয়া জেলায় কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে ভিড়ের মধ্যে থেকে যে কজন মহিলা পুরুলিয়া জেলায় আমাদের সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? সংখ্যাটা শুনবেন। খালি পুরুলিয়া জেলা 6,63,175 জন মহিলা খালি পুরুলিয়ায় জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। প্রতি বছর আমাদের সরকার 961 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 3 বছর দিয়েছে, মানে 3000 কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জির সরকার ইতিমধ্যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর জ্যোতির্ময় সিং মাহাতোকে বলুন 3 পয়সার হিসাব দিতে। আমি 3000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারের হিসাব দিচ্ছি। ওই জালি এমপিকে বলুন না 2 পয়সার হিসাব দিতে। একটা সার্টিফিকেট সই করাতে গেলে মানুষ পায় না, রাঁচিতে দৌড়াতে হয়। এমন লোককে ভোট দেবেন আপনারা? আর অন্যদিকে শান্তিরাম মাহাতো রাজনৈতিকভাবে ইতিহাস সমৃদ্ধ পরিবারে তার জন্মগ্রহণ। আমি শান্তিদাকে জিজ্ঞেস করছি, শান্তিদা তুমি প্রথমবার কবে জনপ্রতিনিধি হয়েছিলেন? বলছে 1979 সালে। আমাদের মধ্যে অনেকের জন্মই হয়নি। এই লোকটাকে আমরা প্রার্থী করেছি। বিজেপি রামের নামে ভোট চায় না, চায় কি না? চায় কি না? বিজেপিকে বলবেন দেবো, ভোটটা এবার শান্তি রামকে দেবো। বিজেপি
যখন ভোট চাইতে যাবে আপনার কাছে, বিজেপির কাছে রিপোর্ট কার্ডটা চাইবেন। আমি তো রিপোর্ট কার্ড দিচ্ছি, 6,63,175 জন মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার। যারা এখানে আছেন হাত তুলে বলুন তো, বিনা পয়সায় রেশন পান? পান? পুরুলিয়া জেলায় আমাদের সরকার কজনকে রেশন দিচ্ছে বিনা পয়সায় জানেন? সংখ্যাটা শুনুন, 29,60,736 জনকে। 29,60,736 জনকে প্রতি বছর 2,574 কোটি টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার। এই পুরুলিয়া জেলায় 15 বছর আগে কি অবস্থা ছিল? চাষের জমিতে জল পৌঁছাতো না, গ্রামে বিদ্যুৎ ছিল না, মানুষের দুমুঠো খাবার জুটত না। আজকে মানুষ দুবেলা খেতে তো পাচ্ছে, নির্দ্বিধায় নিশ্চিন্তায় ঘুমাতে তো পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুমুঠো খাবারের ব্যবস্থা তো করেছে, চাষের জমিতে জল তো পৌঁছাচ্ছে, গ্রামে বিদ্যুৎ তো লেগেছে, সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, কৃষক বাজার হয়েছে, তপশিলি বন্ধু চালু হয়েছে। 100 দিনের প্রকল্পে কেন্দ্র সরকারের দেওয়ার টাকা আমাদের সরকার দিয়েছে, জয় জোহার শুরু করেছে, ঐক্যশ্রী স্কলারশিপ করেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে, স্বাস্থ্যসাথী কার্ড করেছে, লক্ষ্মীর ভাণ্ডার করেছে। আর বিজেপি কি করেছে? এত বড় শূন্য, খালি আপনার থেকে ভোট নিয়েছে আর আপনাকে ঠকিয়ে বেরিয়েছে। শুনুন, আপনাকে যেভাবে ঠকিয়েছে, আমি পুরুলিয়াবাসীকে বলবো, আর বাগমুন্ডি, জয়পুর, কোটশিলা থেকে যারা আমাদের সভায় এসছেন, আমি সবাইকে বলবো, সবাইকে অনুরোধ করব যে খালি জোড়া ফুলে ভোট দিলে হবে না। যে কায়দায় আপনাকে ঠকিয়েছে একইভাবে আপনি ওদেরকে ঠকাবেন। কথায় আছে না, স্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। আপনি সেই এক কোপ আর এক ঘা মারার সুযোগটা আগামী 25 তারিখ পাচ্ছেন। আপনি এমনভাবে জবাব দেবেন যাতে এই জ্যোতির্ময় সিং মাহাতোর দল আগামী 50 বছর পুরুলিয়ার মানুষের শক্তি এবং ক্ষমতা কি সেটা মনে রাখে এবং হাড়ে হাড়ে টের পায়। আপনি এমনভাবে জবাব দেবেন যে এরা যেন ভাবে যে সব ভোট বিজেপিতে যাবে। বিজেপির প্রার্থী যখন প্রচারে যাবে, আমাকে একজন এখান থেকে বলল, জ্যোতির্ময় সিং মাহাতোর লোকেরা টাকা বিলি করছে, টাকা বিলি করছে। পুরুলিয়া 1 নম্বর ব্লকে 2-4 দিন আগে কিছু লোকের কাছে গিয়ে টাকা বিলি করেছে যে এ নাও, টাকা নাও, ভোট করতে হবে। এতদিন ধরে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, তখন তোমার দেখা নাই, তখন তুমি মাঠে নেই, তখন তোমাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখন ভোট, তাই মানুষকে টাকা দিচ্ছ ভোট কেনার জন্য। আপনারা টাকা নেবেন? টাকা নেবেন? টাকা নেবেন কি না? ভুল, বলুন হ্যাঁ, বলুন টাকা নেব। যেভাবে আপনাকে ঠকিয়েছে একই ভাষায় এদের জবাব দিতে হবে। এই টাকা আপনার টাকা, এই টাকা গায়ের জোরে এরা আটকে রেখেছিল। এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নির্বাচন, তাই টাকা দিতে এসছে, টাকাটা নেবেন। কাউকে 500 টাকা দিলে জ্যোতির্ময় সিং মাহাতোর থেকে 2000 টাকা চাইবেন, বলবেন টাকা দাও, পদ্ম ফুলে ভোট দেবো। কাউকে 2000 দিলে 5000 চাইবেন, কাউকে 1000 দিলে 2000 চাইবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে শান্তিরাম মাহাতোকে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় জবাব দেবেন। আর আগামী দিন আমাদের প্রতিনিধি জেতার পর পুরুলিয়ার মানুষকে সার্টিফিকেট সই করাতে রাঁচিতে যেতে হবে না। প্রত্যেকটা বিধানসভায় নির্বাচন হবে, তার 3 থেকে 4 মাসের মধ্যে একটা করে নির্দিষ্ট সাংসদ কার্যালয় খুলে মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থার দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। তার ব্যবস্থা আমি করব, যেখানে শান্তিরাম মাহাতোর প্রতিনিধিরা, আমাদের জনপ্রতিনিধিরা বসে আপনার যা লাগবে সপ্তাহে 3 থেকে 4 দিন বসে 7 থেকে 8 ঘন্টা দিনে আপনাকে পরিষেবা দেবে। 3 থেকে 4 মাসের মধ্যে, অর্থাৎ জুন মাসে ফল বেরোবে,
জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর দুর্গাপুজোর আগে এই ব্যবস্থাটা আমরা করব। এটা আমি কথা দিয়ে যাচ্ছি। সভা শেষ করার আগে একটা ছোট্ট গল্প বলে আজকের সভা শেষ করব। আপনারা অনেক দূর থেকে এসছেন, বাড়ি ফিরতে হবে। আমি বেশি সময় নেব না, খালি আপনাদের বলবো যে বিজেপির নেতাদের চোখের মুখের ভাষা দেখছেন, মুখের ভাষা শুনছেন তো? শুনছেন? চোখে দেখুন হতাশা, মুখে দেখুন বিদ্বেষ, আর শরীর যত দিন যাচ্ছে তত ফুলছে। শারীরিক ভাষা যেন পরাজিত হয়েই গেছে। কথায় কথায় এদের ভাষা কি অশালীন শব্দবন্ধ মহিলাদের প্রতি ব্যবহার করছে। বিজেপি নেতারা এসে এখানে কখনো মাহাতো সম্প্রদায়ের প্রতিনিধি নেপাল মাহাতোকে আক্রমণ করছে, কখনো অজিত প্রসাদ মাহাতোকে আক্রমণ করছে। আরে নির্বাচনে সবার লড়ার অধিকার আছে। 2019-এ নেপাল মাহাতো লড়েছিল, আমরা আক্রমণ করেছিলাম। 2019-এ আপনাদের জ্যোতির্ময় সিং মাহাতো লড়েছিল, আমরা ব্যক্তিগত আক্রমণ করিনি, রাজনৈতিকভাবে লড়াই করেছি। আজকেও রাজনৈতিক আক্রমণ করছি, ব্যক্তিগত আক্রমণে আমরা বিশ্বাস করি না। একদিকে আদিবাসীদের বঞ্চিত, আর একদিকে কুর্মী সমাজের ভাইদের বঞ্চিত করে রেখেছে। বলছে রাজ্য তোমাদের রিপোর্ট পাঠায়নি। বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করবেন তো যে 1 মিনিটে অর্ডিন্যান্স এনে 3 বার তোমরা ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারো, তাহলে অর্ডিন্যান্স এনে এটা করতে পারো না কেন? সেই সম্মানটা দিতে পারো না কেন? তপশিলি জাতি অন্তর্ভুক্ত করতে না পারো না কেন? তার কারণ তোমরা চাও না। আর অন্যদিকে অভিন্ন দেওয়ানি বিধি করে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের তপশিলি উপজাতি জনজাতি মূলবাসী ভাইদের মায়েদের তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। যে সংবিধানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর আপনার হাতে ক্ষমতা তুলে দিয়েছে, সেই সংবিধান পাল্টাতে চায় ভারতীয় জনতা পার্টি। সেই সংবিধান পাল্টালে পুরো সংরক্ষণ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে চায়। এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে? তপশিলি ভাইয়েরা হবে, জনজাতিরা হবে। আপনি জানেন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে দেশে সব থেকে বেশি তপশিলি জাতি উপজাতিদের উপর আক্রমণ আর অবহেলার ঘটনা, অত্যাচারের ঘটনা ঘটেছে যে রাজ্যে, সে রাজ্যটার নাম উত্তরপ্রদেশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। সব থেকে বেশি তপশিলীদের উপর অত্যাচার করেছে। মধ্যপ্রদেশে একটা তপশিলি যুবকের উপর বিজেপির নেতা গিয়ে প্রস্রাব করছিল, সেই ভিডিও আপনারা দেখেছেন, গণমাধ্যমে ভাইরাল হয়েছে 6 মাস 8 মাস আগে। এরা বড় বড় ভাষণ দেয়। আপনাকে খালি একটা ছোট্ট কথা বলে, একটা ছোট্ট গল্প বলে আজকে আমরা আমাদের সভা শেষ করব। একটা জঙ্গলে একজন সাধু বাবা থাকতো। গল্পটা শুনবেন না গরম লাগছে শেষ করে দেবো? শুনবেন? একটা জঙ্গলে একজন মুনি একজন সাধু বাবা থাকতো। আর জঙ্গল তো, জঙ্গলে কুকুর বিড়াল ছাগল বাঘ সাপ পোকামাকড় সবই থাকে, জঙ্গলে যা থাকে, জন্তু জানোয়াররাও থাকতো। তো একটা নেংটি ইঁদুর ছিল জঙ্গলে, যে খুব ভয়ে ভয়ে থাকতো, কারণ নেংটি ইঁদুর ছোট তো। এবার খিদে পেলে বেরোবে খাবারের সন্ধানে, কখনো সাপ তাড়া করে বেড়াচ্ছে, কখনো বাজ পাখি এসে ঠোকর মারার চেষ্টা করছে, কখনো বিড়াল তাড়া করছে। তা হঠাৎ করে নেংটি ইঁদুরটা একদিন যে গাছের তলায় তার থাকার জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধানে জঙ্গলে যাচ্ছে, তখন একটা সাপ তাড়া করেছে। তা সাপটা যেই তাড়া করেছে, নেংটি ইঁদুরটা দৌড়াতে 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 ওই যে সাধু বাবা থাকতো, সাধু বাবার কোলের কাছে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা ধ্যানে মগ্ন, সাধু বাবা চোখ খোলে না, আর নেংটি ইঁদুরও যায় না। হঠাৎ 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেছে, সাধু বাবা চোখ খুলেছে। তো ইঁদুরটা দেখছে কোলের মধ্যে বসে আছে। তো সাধু বাবা জিজ্ঞেস করেছে, কি হয়েছে, তুমি এতক্ষণ ধরে এখানে বসে আছো? বলছে, সাধু বাবা আমি তো ইঁদুর, আমি যখনই খাবারের সন্ধানে খাবারের জন্য একটু বেরোই, কখনো আমাকে সাপ তাড়া করছে, কখনো আমাকে বিড়াল তাড়া করছে, কখনো আমাকে বাজ পাখি তাড়া করছে, কখনো আমাকে চিলে ঠোকর মারছে। তুমি আমাকে যদি বিড়াল করে দাও তাহলে আমাকে আর চিলে ঠোকর মারতে পারবে না, বাজ পাখি ঠোকর মারতে পারবে না।
সাধু বাবা বলল ঠিক আছে, নিয়ে তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে সাধু বাবা নেংটি ইঁদুরটাকে বিড়াল করে দিল। এবার বিড়ালটা তো মনের আনন্দে বেরিয়েছে খাবার খুঁজতে, কোথায় খাবার পাওয়া যায়। একটু আগে গিয়ে দেখছে 3টে কুকুর বসে আছে। এবার যেই কুকুরগুলো বসে আছে, বিড়ালটা এগোতে গেছে আর কুকুরগুলো তেড়ে এসছে। কুকুরগুলো বলছে, এই তোর এত সাহস, তুই আমাদের ডেরায় এসছিস, আমাদের খাবারে মুখ দিবি, তুই না একটা ছোট্ট বিড়াল। সে আবার বিড়ালটা দৌড়াতে 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 ল্যাজ গুটিয়ে সাধু বাবার কোলে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা বলল, কি হলো? এই তো তোমাকে নেংটি ইঁদুর থেকে বিড়াল করলাম, আবার চলে এলে। তো নেংটি ইঁদুরটা বলছে, সাধু বাবা আমি তো গেছিলাম, আমাকে না 3টে কুকুর তাড়া করেছে, তুমি আমাকে কুকুর করে দাও, তাহলে এই কুকুরগুলো আর আমাকে ভয় দেখাতে পারবে না। যেই সাধু বাবাকে বলেছে, সাধু বাবা বললো ঠিক আছে, এ তো ছিল নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর থেকে বিড়াল করেছি, একবার কুকুর করে দেখি। তো সাধু বাবা আবার তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল। কুকুরটা খুব খুশি। কুকুরটা এবার একদম মাথা উঁচু করে রেলায় ফুর্তিতে ঢুকেছে জঙ্গলের ভিতরে। কেউ আর তাড়া করছে না, বিড়াল দেখলে পালাচ্ছে, কুকুর দেখলে পালাচ্ছে। হঠাৎ করে দেখছে একটা বাঘ বসে আছে। বাঘটা যেই কুকুরটাকে দেখেছে, বাঘটা তেড়ে এসছে। বল, তুই জানিস না আমি জঙ্গলের রাজা? তুই আমার ডেরায় এসছিস, আমার খাবারে মুখ দিবি? কুকুরটা আবার ল্যাজ গুড়িয়ে পালিয়ে গেছে, গিয়ে আবার সাধু বাবার কোলে বসে পড়েছে। সাধু বাবা বলছে, কি হলো তোমার? তুমি ছিলে নেংটি ইঁদুর, করলাম বিড়াল, তারপর কুকুর, আবার এখন এসছো, এবার কি চাই? বলছে, সাধু বাবা আমাকে জঙ্গলের রাজা করতে হবে। আমাকে বিড়াল ছিলাম, কুকুর তাড়া করেছে, আর তুমি কুকুর করেছো, আমাকে বাঘ তাড়া করছে। আমাকে তুমি জঙ্গলের রাজা করো, বাঘ করো। সাধু বাবা বলল, ঠিক আছে, তোমার এই চাওনাটাও বা এই চাহিদাটাও আমি পূরণ করব। আবার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে কুকুরটাকে বাঘ করে দিল। বাঘ হয়েছে, বাঘের তো আনন্দের শেষ নেই, আত্মহারা। জঙ্গলের রাজা তো সবাইকে তেড়ে তেড়ে যাচ্ছে, কখনো একে শিকার করছে, কখনো সাপকে তেড়ে খাচ্ছে, কখনো বিড়ালকে তেড়ে খাচ্ছে, কখনো কুকুরকে তেড়ে খাচ্ছে। হঠাৎ 3 দিন পর বাঘটার মনে হয়েছে, আরে আমি তো ছিলাম নেংটি ইঁদুর, তারপর করলো বিড়াল, তারপর করলো কুকুর, তারপর আমি এখন বাঘ। এই সাধু বাবা যদি আমাকে আবার জল ছিটিয়ে বিড়াল করে দেয়, যদি আবার ইঁদুর করে দেয়, সাধু বাবাটাকে খেতে হবে। সাধু বাবাকে না খেলে আমি আবার ইঁদুর হয়ে যাব। নিয়ে তার পরের দিন সাধু বাবাটা যখন ধ্যানে বসে, ওই বাঘটা তেড়ে গেছে সাধু বাবাটাকে খেতে। আর সাধু বাবা ধ্যান খুলে দেখছে বাঘটা তেড়ে এসছে তার দিকে। তুই এত বড় মূর্খ, অকৃতজ্ঞ, তুই ছিলিস নেংটি ইঁদুর, আমি আমার দৈব শক্তি প্রয়োগ করে তোকে বিড়াল বানালাম, কুকুর বানালাম, বাঘ বানালাম, তুই এখন আমাকে খেতে আসছিস? নে, আবার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র ছিটিয়ে জল ছিটিয়ে বাঘটাকে নেংটি ইঁদুর করে দিল। কোনো মানুষের যদি সত্যি মানবিকতা বলে একটুও জিনিস থাকে, তাহলে গরিবের টাকা মারবে না, এটা আমরা বিশ্বাস করি। বরঞ্চ আমরা গরিব মানুষকে হেল্প করি, কারণ ওরা সমাজের সম্পদ। ওরা অট্টালিকা তৈরি করে, ওরা রাস্তা তৈরি করে, ওরা গাড়ি চালায়, ওরা রেস্টুরেন্ট চালায়, ওরা খাবার তৈরি করে, ওরা কাজ করে, ওরা ফসল ফলায়, ওরা শ্রম দেয়, ওরা কলকারখানাতে চাকরি করে। তাই তো আমরা অন্নপূর্ণা শস্যের ভাণ্ডার নিয়ে বাংলায় আমরা বেঁচে আছি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বাংলার মাটিতে। আজকে সেই গরিব লোকগুলোকে 3 বছর ধরে যখন টাকা দিল না, এটা কিসের শব্দ, যখন টাকা দিল না, তখন কিন্তু আমার মনে হলো আর যাই হোক, ওদের মনুষ্যত্বটা কম, ওরা মানবিক নয়, চিন্তাধারায় দানবিক। মনে রাখবেন, আজকে চিন্তাধারায় যদি দানবিক না হয়, আর চিন্তাধারাটা যদি বিজেপির উন্নত মানের হয়, তাহলে পাশবিক চিন্তাধারা নিয়ে সন্দেশখালি নিয়ে গল্প তৈরি করতে পারে কি মা বোনেরা? একটা মা বোনদের অসম্মান করবার জন্য
বাংলাকে অসম্মান করার খুব প্রয়োজন ছিল? আমি আমার বাংলা মাটিকে এতটাই ভালোবাসি, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু বাংলার মাটি ছাড়তে রাজি নই। আর মা মানে মাটি, মাটি মানে মানুষ, মানুষ মানে আম্মা, আম্মা মানে মাদার। মাটি আমার মনের সকাল, মাটি মোদের ভোর, মাটির মধ্যে মা মাটি মানুষ, মাটি আমাদের স্বপ্নের, যাই বলুন, স্বপ্নের জোর। এ মাটি আমাদের গঙ্গা যমুনা, এ মাটি আমাদের আস্থা, এ মাটি আমাদের সকাল বিকাল, এ মাটি আমাদের রাস্তা। এ মাটি মোদের বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, এ মাটি মোদের কোরআন পুরাণ, পড়ে যাও যত শখ। এ মাটি মোদের সতী সাবিত্রী, এ মাটি অরুন্ধতী, এ মাটি আমার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী অগ্রগতি। মনে রাখবেন, এ মাটি আমার মাটি, আমাদের মায়ের মাটি। সেই মাটিটাকে অপমান করা বিজেপির একমাত্র কাজ। প্রতিদিন তৃণমূলকে চোর বলা, বাংলাকে চোর বলা, বাংলার মা বোনদের নিয়ে চক্রান্ত তৈরি করা। আমি সাংবাদিকদের দোষ দিই না, কিন্তু এদের মালিকগুলোকে সব বিক্রি করে দিয়েছে। সংবাদপত্রের মালিকগুলো সব নিজেদের বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে। আর কাল যখন পাল্টাবে তখন তারা উল্টাবে, প্রথম উল্টাবে। টিভি খুললেই ওনার মুখ, ইউটিউব খুললেও ওনার মুখ, সংবাদ মাধ্যমেও সারাক্ষণ মুখ চলছে প্রচার। একটু যে রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্রসঙ্গীত শুনবো, তার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে। খায় না মাথায় দেয় বলতে পারেন? রবীন্দ্রনাথ সম্বন্ধে জানে না, ব্যারাকপুরে উল্টো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিচ্ছে আর মোদি জিন্দাবাদ করছে। লজ্জাও করে না যে রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, সারা বিশ্বকবি। উনি বিশ্বগুরু নয়, বিশ্বগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। গ্যারেন্টি নিয়ে এবার আমি বলবো, আমরা 2021 ইলেকশন হয়েছিল, 3 বছর হলো। 21, 22, 22-এ 1, 23-এ 2, 24-এ 3। আমরা কি বলেছিলাম? আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছিলাম 6 মাসের মধ্যে। হ্যাঁ কি না? না হলে বলবেন না। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষাণদের দেবো, বছরে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকার স্মার্ট কার্ড দেবো, দিয়েছি। আমরা কিন্তু বলিনি সবুজ সাথী সাইকেল দেবো, তাও দিয়েছি। সব 9-এর ছেলেমেয়েরা বিনা পয়সায় সাইকেল পায়। আমরা কিন্তু বলিনি যে আমরা স্মার্টফোন দেব, কিন্তু আমরা 12 ক্লাসে সব ছাত্রছাত্রীদের আমরা স্মার্টফোন দিই। আগামী বছর থেকে ওটা 11 ক্লাসে দেওয়া হবে। কত কিছু আছে যা বলা নেই। এই যে সমুদ্র সাথী, 2 মাস যারা সমুদ্রে যায়, ঝড় জলে যেতে পারে না, 2 মাস মৎস্যজীবীদের খুব কষ্ট হয়। সেই জন্য তাদেরও 2 মাসে 5,000 টাকা করে 10,000 টাকা দিচ্ছি। একটা মানুষ মরে গেলে পর্যন্ত আমরা 2,000 টাকা দিই তার ক্রিমেশনের জন্য। কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছে না, তার জন্য রূপশ্রী 25,000 টাকা আমরা দিই। কোনটা দিই না? যতটা পারি সবটাই করি। এটা হলো আমাদের মামাটি মানুষের কাজ, কর্তব্য পরায়ণতা। এর জন্য আমার কৃতিত্ব নেই, কৃতিত্ব আপনাদের। তার কারণ আপনারা আমাকে সুযোগটা দিয়েছেন কাজ করবার জন্য, আর আমি কথা দিলে কথা রাখি। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। যেদিন আমি কথা রাখতে না পারবো, মনে রাখবেন, কথা না রাখতে পারার থেকে মৃত্যু হওয়া জীবনে অনেক শ্রেয়। এটা হচ্ছে তৃণমূলের। রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়। চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে।
ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে, আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা আবার ধরবো এবং ভালো করে আটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। জিজ্ঞেস করুন মোদিকে, আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন, 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি, আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে দেড় কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারং 36, আর এটাকে যদি 13 বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে? হিসেবটা করতে পারছো না? 36 10 বেরিয়ে গেল, তারপরে 3 যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে, আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল, বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। এবার মোদির গ্যারেন্টি, গ্যারেন্টি কি? 5 বছর আগে বলল घर घर में 15 लाख करके रुपया दे देंगे सबको अकाउंट में। পেয়েছেন? পেয়েছেন? 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ? 3 লক্ষ? क्या भाई लोग मिला? 4 लाख? 5 लाख? 6 लाख? 7 लाख? 8 लाख? 9 लाख? 10 लाख? 12 लाख? 15 लाख? 15 লাখের জায়গায় 50,000 টাকা পেয়েছে? পাননি। তার মানে মোদির গ্যারেন্টি 420। বিজ্ঞাপন দিচ্ছে, আবার আমার নামে একটা মেয়েকে দাঁড় করিয়েছে, মাকে বলছে চলো চলো ভোট দিয়ে আসি বিজেপিকে। কেন না মোদি জল দিয়েছে, আর নামটা আমার বলছে, লজ্জাও করে না। আমার নামে অনেকে থাকতে পারে, আমি আমার নিজের নামটা নিজেই পছন্দ করি না, বা আমাকে অনেকবার বলেছিলাম কি একটা নাম খুঁজে পেলে না, বলছে চলো চলো ভোট দিয়ে আসি। কি মোদি আমার ঘর মে জল দিয়া, জল দিয়েছে না গেঁচু দিয়েছে? আমরা দিয়েছি, আমরা দেব, আমরা দিয়ে যাব। ওটা আর একটা 420 গ্যারেন্টি। তৃতীয় গ্যারেন্টি কি? বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি সবাইকে। পেয়েছেন বিনা পয়সায় গ্যাস? কে কে পেয়েছেন একটু উঠে দাঁড়িয়ে আমায় বলবেন। আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না, এটা পাবলিক মিটিং। বিনা পয়সায় গ্যাস কজন পেয়েছেন আর কজন পাননি হাত তুলুন। कौन पाननी हाथ तुलून? क्या आप लोगों को मिला? नहीं मिला तो हाथ तुलिए। तार माने एटा होच्छे मोदीर ग्यारेंटी 420। रोज विज्ञापन दिच्छे कि ना तो आपनार बाड़ीते बिना पयसाय विद्युत, विद्युतेर बिल आर जाबे ना। विद्युतेर बिल आपनार बाड़ीते जाए ना, बिना पयसाय विद्युत दिच्छे। तार माने एटा हलो मोदी ग्यारेंटी ना, माने 420 ग्यारेंटी। नो विद्युत, नो फ्री विद्युत, एटा होच्छे 420 ग्यारेंटी। 420 रेशन बोलছে সবার বাড়ি বাড়ি পৌঁছায়, দেয় দেয় না। কোভিডের সময় কিছুদিন দিয়েছিল এক্সট্রা। এবার আপনাদের আমি হিসেবটা বলি,
আপনারা তো শ্রীরামপুরের বর্ধিষ্ণু এলাকার লোক, হিসাবটা দিলে বুঝতে পারবেন। অ্যান্ড এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অলসো। কাগজে বিজ্ঞাপন দিয়ে বলছে 20,000 কোটি টাকা ওরা চুরি করেছে, আমাদের বয়ে গেছে। 20,000 টাকা চুরি করতে গেলে তোর কাছে করবো কেন? পকেটমার সবচেয়ে বড় লুটেরা পার্টি একখানা, লজ্জা করে না? পিএম কেয়ার ফান্ডে কত কোটি টাকা ঝেড়েছিস? যদি কেউ ইচ্ছে করে সরকার থেকে 20,000 কোটি টাকা তুলবে, এটা কোনো ম্যাটার? কিন্তু জীবনে আমি এই রাজনীতি করিনি আর করবও না। বলুন তো আপনারা আমাকে, আমরা 9 কোটি লোককে রেশন দিই, কত খরচ হয়? আমাদের 9,000 কোটি টাকা দেওয়ার কথা, আর সেন্ট্রালের 7,000 কোটি টাকা দেওয়ার কথা। তাও টাকাটা দিল্লির নয়, এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। আমাদের ট্যাক্সও দিল্লি তুলে নিয়ে যায়, তার থেকে আমরা যে ভাগটা পাই সেই ভাগের অংশ আমাদের 2 লাখ কোটি টাকা দেয়নি। তাহলে 18,000 কোটি টাকা আমাদের শেয়ার আমরা 2 বছর দিলাম, 21 সালের পর থেকে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 12,000 কোটি টাকা ওদের শেয়ার ছিল, 1 পয়সা দেয়নি। তার মানে আমরা দিলাম কত? 30,000 কোটি টাকা, অর্থাৎ বিনা পয়সায় চালটা দিলাম আমরা, আর মোদি গ্যারেন্টি দেখাচ্ছে 420 420 420 মোদি গ্যারেন্টি। দয়া করে আর ছোবেন না, 440 ভোল্ট একেবারে কারেন্ট মেরে দেবে, আর ওই 440 ভোল্ট একবার খেলে আর বাঁচবে না। এখন নিয়ে এসছে এনআরসি থলি ভর্তি করে, সব বাতিল করে দাও। ক্যা নিয়ে এসছে, ক্যা নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড। তপশিলীদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের থাকবে না, ওবিসিদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, হিন্দুদেরও থাকবে না। শুধু মোদি একা রাজ করবে, দেশটাকে বিক্রি করে দেবে। আপনারা কি চান? মোদি থাক আর দেশ চলে যাক? তাহলে সিদ্ধান্ত নিতে হবে, মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক, মোদি যাক গরিব মানুষ থাক, মোদি যাক শান্তি থাক, মোদি যাক দেশ এগিয়ে যাক। ঠিক কিনা? আর এবার যদি আসে, গেল, কাউকে ঘর থেকে আর বেরোতেও দেবে না। এবার এলে সর্বনাশ। সেই জন্য আমি যেটা বলি, ওদের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, শ্রমিক কৃষকরা খেলা হবে। প্রত্যেকে ভোটটা দেবেন, ভোটটা কিন্তু নষ্ট করবেন না, যাতে রেশন কার্ডে আপনাদের নামটা থাকে। ভবিষ্যতের জন্য বলে রাখলাম। আর আমি এনআরসি করতে দেব না, ক্যা করতেও দেব না, আর ইউনিফর্ম সিভিল কোড করতেও দেব না। যারা করতে আসবে তাদের বিদায় আমরা চাইছি। তাই বলি, अली गली में शोर है बीजेपी चोर है, अली गली में शोर है भाजपा वॉशिंग मशीन चोर है, अली गली में शोर है जनता का पैसा लूट किया है, अली गली में शोर है उसको अभी जाना है। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। শুনুন, হাওয়া বদলাচ্ছে, খুব গরম ছিল, আবার দুদিন একটু বৃষ্টি হলো। হাওয়া বদলায় মাঝে মাঝে, জানেন তো? হাওয়া যদি না বদলায় তাহলে আমরা কেন বলি বদল বদল, বাহার বদলে, गुलशन बदले, दुनिया का हर चीज बदलते हैं, तो मोदी का सरकार क्यों ना बदले? হাওয়া বদল হচ্ছে। দেশে এখন লোকের ধারণা, ধারণা নয়, এটাই কারণ। আপনারা কি জানেন? আমরা শুনেছি, সংবাদপত্রেও দেখেছি, পৃথিবীর সব দেশ ভারতবর্ষে যা ইনভেস্ট করেছিল সব টাকা তুলে নিচ্ছে মোদি হারবে বলে। 2, শেয়ার বাজারে ক্র্যাশ নেমেছিল। কেন জানেন?
মোদি 200 পার হবে না। সবাই বলছে ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315, আর মোদি 200 পার হবে না। হাওয়া বদলে গেছে। 2004 সালে কেউ ভাবেনি অটলজি হেরে যাবে। ইন্ডিয়া ইজ রাইজিং স্লোগান ছিল, কিন্তু অটলজি হেরে গিয়েছিলেন, জনতা হারিয়ে দিয়েছিল। আজকেও মনে রাখবেন, মানুষ কানে কানে বলছে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। কানে কানে কথা বলো, মুখে কিছু বলো না। চুপচাপ ভোট দাও, মুখে কিছু বলো না। জোড়া ফুলে ভোট দাও, মুখে কিছু বলো না। মনে রাখবেন, ভোটটা আপনাকে দিতে হবে মোদিকে হারানোর জন্য। বিহারে হারছে, উত্তরপ্রদেশে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, সাউথ ইন্ডিয়াতে তো 0, কেরালায় 0, তামিলনাড়ু তো 0, কর্ণাটকও তাই, নর্থ ইস্টার্নেও তাই, বাংলাও তাই, উড়িষ্যাতেও ঝগড়া চলছে নবীন পটনায়কের সাথে। তা ভোটটা পাবে কোত্থেকে? দিল্লিতেও হারছে, পাঞ্জাবেও হারছে, তো ভোটটা পাবে কোত্থেকে শুনি? আকাশ থেকে পড়বে? আকাশ থেকে কি বজ্রধ্বনি হয়ে পড়বে? না, তা নয়। কাজ করতে হয়। কোনো কাজ করেনি নাটক করা ছাড়া, কোনো কাজ করেনি ঘুরে বেড়ানো ছাড়া, কোনো কাজ করেনি। একটা দুটো ঘটনা, একটা দুটো কাজ করেছে, সেটাও নিজের টাকায় নয়। একটা মন্দির বানিয়েছে, সেটাও মন্দিরের টাকায়, ওনার টাকা নয়। আমার কোনো আপত্তি নেই মন্দির বানানোই। আমরা মাহেশের মন্দির বানিয়ে দিয়েছি, ফুরফুরা শরীফ ডেভেলপ করে দিয়েছি, দক্ষিণেশ্বর স্কাই ওয়াক যান গিয়ে দেখে আসুন কীভাবে নতুন করে দিয়েছি। কালীঘাট মন্দির হচ্ছে, নতুন করে তৈরি করে দিয়েছি। আমি সেদিনকে ফুল্লরা মন্দির দেখে এলাম, নতুন করে হচ্ছে। আমি কঙ্কালীতলা মন্দির সতীপীঠ দেখে এসেছি, তারাপীঠ মন্দির করে দিয়েছি, তারকেশ্বরে দুধপুকুর করে দিয়েছি, মাসির বাড়ি করে দিয়েছি। আর একটা জেনে রাখবেন, দেখবেন আর চমকাবেন, দীঘাতে একটা জগন্নাথ মন্দির করছি। পুরীর মন্দিরের যে উচ্চতা, সেম উচ্চতা, এবং তার থেকে বেশি জায়গা নিয়ে অত বড় করে দিচ্ছি। সুতরাং সব ধর্মের জন্য, জায়ের থান বলুন, মাজিদ থান বলুন, মসজিদ বলুন, গেট বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, যখনই মানুষ আমাদের বলেন, আমরা সব মানুষের পাশে সব সময় থাকি, এবং থাকাটা আমাদের কাজ। তাই ভোটটা কাকে দেবেন? ভোটটা তৃণমূলকে দেবেন তো? কল্যাণ কিন্তু একাই 100, ওর গলার জোর দেখেছেন? বিজেপি 300 দাঁড়ালেও একা ওদের কাজ করে দেয়। আর আগামী দিন তো আমরা বিজেপিকে একেবারে সুন্দরভাবে রাজাসনে বসিয়ে দেব। ইন্ডিয়া জোট একসাথে কাজ করবে দিল্লিতে। আমাদের এখানে সিপিএম কংগ্রেসের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কারণ এখানে ওরা বিজেপির সাথে আছে। কিন্তু ইন্ডিয়া লেভেলে, ন্যাশনাল লেভেলে মনে রাখবেন, আমার কোনো লোভ নেই, কোনো পাওনা কিছু নেই, কিন্তু আমি দেখতে চাই মোদি যাক, দেশটা থাক। তাই একটা নেংটি ইঁদুরেরও যদি সেতু বন্ধন করার জন্য দরকার থাকে, আমার মতো ছোট্ট একটি ক্ষুদ্র মানুষেরও দরকার থাকবে। কারণ বাংলাই পথ দেখাবে, বাংলাই এগোবে, বাংলাই দিল্লি সরকার গড়ে দেবে, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে অনেক বলে ফেলেছি। আমি সবাইকে বলি জয় হিন্দ। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস। সবসময় বলি বন্দে মাতরম, ওটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবসময় বলি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি, বাংলার জল, একেবারে মতুয়া ঠাকুর থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, লালবাল পাল থেকে শুরু করে, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, আমরা সবাইকেই রেসপেক্ট करी। आज जो मजदूर भाइयों बहनों इधर में हैं, आपको इंडस्ट्री का लिए आपको दुख हो रहा है। डानलॉप कंपनी हम खुलने के लिए 2016 साल में बिल पास किया हमारा असेंबली में,
लेकिन बीजेपी का साथ उसका रुपया का संपर्क है, रुइया का, इसी के लिए हम लोग को आज तक करने नहीं दिया। लेकिन तब भी हम 10,000 रुपया करके हर मजदूर को हम देते हैं और 435 रुपया करके हम उसको ESI बेनिफिट भी देते हैं। आज जूट बंद कर दिया सेंट्रल गवर्नमेंट कि जूट हमारा बंगाल में एक बहुत बड़ा हिस्सा था, जूट इंडस्ट्री चलते हैं। चुनाव का बाद जूट को लेके हम भी बड़ा आंदोलन बनाएगा, सबको लेके हम आंदोलन बनाएगा, इसी के लिए कि जूट इंडस्ट्री नहीं बांचने से हमारा बहुत मजदूर जो है उसको जिंदगी नहीं चलेगा। कल्याण भी लड़ाई करेगा, हमारा साथ जो है हर लड़ाई करेगा। अब भी लड़ाई में मदद दीजिए। देखते पाচ্ছেন तो চাকরিও খেয়ে নিচ্ছে, পেনশন একমাত্র বাংলা দেয়, আর কোনো দেশে কোনো রাজ্য দেয় না। মনে রাখবেন, আগে টিচাররা সিপিএমের আমলে 30 তারিখেও মাইনে পেত না, এখন 1 তারিখে পায়। আমরা প্রত্যেকের যার যতটুকু সম্মান সবটাই দিয়ে দিই। এবং আগামী দিনও জেনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার क्या मिलता है ना, আপনারা পাচ্ছেন তো। বিজেপির একজন নেতা বলল কদিন আগে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে। আমি বললাম তোমার ক্ষমতা থাকলে ওটাতে হাত দিয়ে দেখো, তারপরে মায়ের আঁচলের কত দাম সেটা তোমরা কড়ায় গন্ডায় বুঝতে পারবে। লক্ষ্মীর ভান্ডার শুধু চলবে না, যতদিন আপনারা বেঁচে থাকবেন জিন্দেগি ভর চলবে, সারা জীবন পাবেন, সারা জীবন। এখানে বয়সে 60 বছর বয়সে বন্ধ হয়ে যাবে তা নয়, আগে নিয়ম ছিল, ওটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3 যদি থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার 1, লক্ষ্মীর ভান্ডার 2 থাকতে পারে। আমি এটুকু বলে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শুভনন্দন, আসসালামু আলাইকুম, জয় জোহার, ইনশাল্লাহ। আর আমার কথা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। अरे बीजेपी हटाओ, बीजेपी हटाओ, गारंटी नो गारंटी 420 हटाओ, देश बचाओ, 420 हटाओ, देश बचाओ, 420 हटाओ, देश बचाओ, 420 हटाओ, देश बचाओ। लास्टे एक शायरी बोले जाए, रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे। गुलशन माने होच्छे बागान, फूलेर बागान। रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और रहा जिंदगी तो फिर मिलेंगे, कामयाबी का साथ मिलेंगे, हर तरह मिलेंगे, हर तरह मिलेंगे, हर तरह मिलेंगे। আপনারা জানেন শ্রীরামপুরের মা ভাই বোনেরা, আমি প্রতি ইলেকশনে শ্রীরামপুরকে একবার ছুঁয়ে যাই, কারণ এই মাটিটা আমার প্রিয়। আমি প্রতিবার ছুঁয়ে যাই, অ্যাসেম্বলি হোক আর এমপি ইলেকশনই হোক। আপনাদের এই আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়েই আগামী দিন পথ চলব। কি মা বোনেরা, একটু উলুধ্বনি, একটু শঙ্করধ্বনি, একটু দোয়া হবে। এই ভাইয়েরা, তোমাদের কিছু করার নেই, মায়েরা দিচ্ছে, বোনেরা দিচ্ছে উলুধ্বনি দোয়া, তোমরা দাও তালি। আরে বিজেপিকে করতে হবে খালি, নাহলে বিজেপি সবাইকে খালি করে দেবে। তাই মা বোনদের শঙ্করধ্বনি, উলুধ্বনি, দোয়া আর ভাইদের তালি, এটা নিয়ে আগামী দিন লড়ব। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। লড়াই করব, হাম লড়েঙ্গে, হাম করেঙ্গে, হাম জিয়েঙ্গে, হাম জিতেঙ্গে, হাম মোদি কো হটাएंगे। এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। আমাদের শপথের পরিপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্দাম কৌতুক,
শুকনো গাঙে আসুক। জীবনেরও জয়গান গাও, আমি ভাঙনেরটা বলি না, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দার বেগে ধাও, ভাঙো ভাঙো বিজেপিকে, ভাঙো বিজেপি সরকারকে, ভাঙো মোদী সরকারকে, কিন্তু দেশটাকে ভাঙতে দিও না। এটা আপনাদের কাছে বলার থাকবে। আর নজরুলের কথা মতো বলে যাই, নজরুল ইসলাম লিখেছিলেন, বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত সব। সবাই যেন আমরা এক থাকি। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যারা দেশ স্বাধীন করেছিল বিজেপি তখন ছিল না। নজরুল লিখেছিলেন, ফাঁসির মঞ্চে গেয়েছিল যারা, গেয়ে গেল যারা জীবনের জয়গান, ৮০ লক্ষে দাঁড়ায় আছে আর তারা দিবে কোন বলিদান। আজকে বলিদান দিতে হবে আমাদের। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির মতো একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এই ভারতবর্ষকে মোদি বিক্রি করে দিচ্ছে। আপনারা প্লিজ বাঁচান, দেশ বাঁচান, জাতি বাঁচান, ধর্ম বাঁচান, মানুষ বাঁচান, মা বোনেদের বাঁচান। আপনারা সব অসম্মান থেকে নিজেদের রক্ষা করুন, ভালো থাকুন। আমি আপনাদের সাথে ছিলাম, আছি, আমরা সবাই থাকব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহর, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ইন্দ্রনীল কোথায় গো? ইন্দ্রনীল 2 লাইন শুধু আপনাদের কাছে ওর মনের মতো একটু গান গেয়ে দেবে, 2 লাইন।